জাঙ্কুকের সুগার কথা ভাবতে ভাবতে হঠাৎ তের কথা মনে পড়ে গেল। ফোন বের করে তেকে বারবার কল দিচ্ছে কিন্তু ধরছে না। মেজাজ বিগড়ে গেল। সুগার নম্বরে টাইপ করে লিখলো, তোর বোনকে গিয়ে কল ধরতে বল, কিন্তু সেন্ড করলো না, আবার কেটে দিল। আবারও তের নম্বরে কল দিতে থাকলো। তে বিরক্ত হয়ে এবার ধরে বলল, কি সমস্যা, কি চাই? তোকে খুন করতে চাই, দিবি খুন করতে? তে থতমত খেয়ে গেল। শুকনো ঢোক গিলে ফোনের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক রাগে দাঁত চেপে বলল, কি হয়েছে, ফোন ধরছিস না কেন? না বললে কি করে বুঝবো? তে মুখ ফুলে বলল, কিছু হয়নি। তাহলে কথা বলছিস না কেন? জানি না। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, মাইয়া মানুষ মাঝে মাঝে নিজেরাও বোঝে না তাদের কি হয়েছে। সমস্যা নেই, তোর একার দোষ নেই। আপনার অনেক অভিজ্ঞতা না? ঠিক এমন এভাবে তুই থেকে যাস স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথাতে থাক গেলে যাবি চোখের বাইরে না। এই বদলোকের উপর যতই রাগ করে থাকুক না কেন তে, তার গান শুনলে মনটা এক নিমিষে ভালো হয়ে যায়। তেরা ঢাকায় চলে এসেছে বেশ কিছুদিন। ক্লাস আর পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটছে। অন্যদিকে সুগারও ব্যস্ততার কমতি নেই। সামনে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, তাই তো হাতের কিছু কাজ গুছিয়ে নিতে ঢাকায় এসেছে আর বিয়ের জন্য শপিং করতে। সুগা হেঁটে হেঁটে আসছিল। পিছন থেকে একটি গাড়ি তাকে অনেকক্ষণ যাবত ফলো করছিল। বিষয়টি যখন সে টের পেল ততক্ষণে দেরি হয়ে গেছে। গাড়িটি ধাক্কা দেবে এমন সময় কেউ হাত ধরে টান দিয়ে সরিয়ে নেয়, কিন্তু ব্যালেন্স রাখতে না পেরে রাস্তার মধ্যেই পড়ে যায়। মাথা গিয়ে ঠেকে ইটের উপরে। বেশ অনেকটা ব্যথা পেয়েছে। কাল সারা রাত হসপিটালেই ছিল। পরের দিন জেদ করে ফ্ল্যাটে চলে এসেছে। তার অবশ্য কারণ আছে। এমপি অ্যাক্সিডেন্ট করেছে শুনলে মানুষজন হুড়হুড়িয়ে আসবে, সেটা এখন চাচ্ছে না সুগা। তবে অবাক করা বিষয় হচ্ছে তাকে যে সরিয়ে নিয়েছে সে আর কেউ নয়, জাঙ্কুক। ভাবা যায়। সুগার যখন সেন্স ফেরে তাকিয়ে দেখে জাঙ্কুক তার পাশে বসে সিগারেট টানছে আর একটি ডাক্তারের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মূল বিষয়বস্তু, এখানে সিগারেট খাওয়া যাবে না, রোগীর সমস্যা হবে। কিন্তু কে শুনে কার কথা? সুগার বিষয়টা থামাতে ছোট ছোট করে বলল, জাঙ্কুক তুই এখানে? জাঙ্কুক ডক্টরের দিক থেকে চোখ সরিয়ে সুগার দিকে তাকাল। ফুরুকুচকে বলল, না, আমার ভূত এখানে। চোখ মুখ কুচকে ফেলে আবারও জিজ্ঞাসা করলো, কিভাবে এলি? পায়ে হেঁটে এসেছি, তোর মতো কোলে করে আসেনি। সুগার বিরক্ত হয়ে থেমে গেল। এই ঘাটতারা নিজের থেকে না বললে সে কিছু জিজ্ঞাসা করবে না বলে ঠিক করলো। জাঙ্কুক সারা রাত তার কাছেই বসে রইল, কিন্তু সোজা সাপটা কোনো উত্তর করলো না। সুগা ইউনোকে আগেই কল দিতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক দিতে দেয়নি। সকালে নিজ থেকেই ইউনোকে ফোন দেয়। বেচারা ঘুমাচ্ছিল। ফোনের বিকট শব্দে ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। আননোন নম্বর দেখে ঠিক করলো কিছু বকাঝকা দেবে, কিন্তু ফোন ধরতেই ঝাড়ি খেয়ে চুপ করে রইল। কিরে চামচা, খালি নাকে তেল দিয়ে ঘুমাইলেই চলবে? এদিকে তোর নেতা যে পরপারে যেতে যেতে বেঁচে গেছে, সে খবর রাখবে কে? ইউনো থতমত খেয়ে বলল, মামা মানে কি হয়েছে, কি বলছেন আপনি? আমি তোর নানা, এত প্রশ্ন করিস কেন? ঠিকানা মেসেজ করে দিচ্ছি, এসে এটাকে নিয়ে যা। বলেই ফোন কেটে দিল। সুগা চুপচাপ বন্ধুর কর্মকাণ্ড দেখছিল। এখন চলে যাবে বুঝতে পেরে ডাক দিল, চলে যাবি তো? কি শুয়ে থাকবো? সোজাভাবে উত্তর দে, পারবো না। সুগা কিছু সময় তাকিয়ে থেকে বলল, বাঁচালি কেন? তোর সব রাত এক নিমিষেই শেষ হয়ে যেত। জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমার বোনের জন্য বাঁচিয়েছি, তোর জন্য তার চোখে আমি পানি দেখেছি, তা মিথ্যে নয়। বিয়ের আগেই তো আর বিধবা বানাতে পারি না, নইলে বাঁচাতি না। জাঙ্কুক চুপ হয়ে গেল। সুগা উঠে বসার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। কিছু সময়ের ব্যবধানে ইউনো চলে আসতেই জাঙ্কুক কিছু না বলে বেরিয়ে পড়লো। এসবে শুয়ে শুয়ে ভাবছিল সুগা। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙলো। ভাইয়া চোখ বন্ধ করে শুয়েছিল। বোনের গলার স্বর শুনে তাকালো। তে দৌড়ে এসে সুগার পাশে গিয়ে বসলো। নাক টানতে টানতে বলল, আমরা কি এতটাই পর হয়ে গেছি ভাইয়া, যে এত বড় একটা কথা আমাদের কাছ থেকে গোপন করতে চাইলে? সুগা হাসার চেষ্টা করে বলল, কান্নাকাটি করবি জন্যই তো বলিনি, আগে কান্না বন্ধ কর। তে বেশ কিছু সময় ধরে এটা ওটা বলল। সুগা তার সব কথা অভিযোগ মনোযোগ দিয়ে শুনছিল।
জিমিন পাশে ছলছল চোখে চুপ করে দাঁড়িয়েছিল। সুগা আর চোখে জিমিনের দিকে তাকাতেই তে বুঝলো ভাইয়ের মনোভাব। ঘর থেকে বেরিয়ে গেল। সুগা আলতো কণ্ঠে জিমিনকে কাছে ডাকলো। জিমিন কাছে গিয়ে বসতেই কান্নায় ভেঙে পড়লো। সুগা তার প্রেয়সীর কান্না থামাতে তাকে নানান ধরনের কথা বলে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ জিমিনের কপলে আলতো একটি চুমু খেয়ে হাসকি স্বরে বলল, কবে এত মায়ের জড়ালে মেয়ে? জাঙ্কুক শুয়ে শুয়ে সুগার কথাই ভাবছিল। একটা খবর নেওয়া দরকার। ফোন দেবে কি দেবে না ভাবছিল। তারপর সিদ্ধান্ত নিল তেকে কল দিবে। যেই ভাবা সেই কাজ। তে রুমে আসতেই দেখলো জাঙ্কুক কল করেছে। কল রিসিভ করতেই বলল, তোর ভাই কেমন আছে? তে যেন আকাশ থেকে পড়লো। কার মুখে কি শুনছে সে? আশ্চর্য কণ্ঠে বলল, আপনার শরীর ঠিক আছে তো? ঠিক আছে, যা জিজ্ঞাসা করছে তার উত্তর দে। এখন অনেকটাই বেটার। আমি আর জিমিন এসেছি। ভাইয়ের কাছে দুদিন থাকবো। কিন্তু আপনি কেমনে জানলেন? বলবো না। তে প্রশ্ন করলো না। জানেই বলবে না, তাই বলল, আচ্ছা কি করছেন আপনি? শুয়ে আছি। তোর ভাইরে কোলে নিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে, একটু টিপে দিয়ে যা তো। আর ওইটারে বলিস একটু কম কম খেতে। কি? আপনি ভাইয়াকে কোলে নিয়েছিলেন? তার মানে আপনি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন ভাইয়াকে? একটা সত্যি কথা বলুন তো, তার সাথে আপনার কি সম্পর্ক? আপাতত শালা দুলাভাই। দেখুন, কথা ঘোরাবেন না। চল বিয়ে করি। আপনি আমাকে বিয়ে করে কি খাওয়াবেন? সিগারেট? ছি, আস্তাগফিরুল্লাহ। আমি এসব খাই না। তুই কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করবি নাকি? তোকে তুলে আনবো। উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। আগে নিজে কিছু করুন। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে তুই ডাকা কবে বন্ধ করবেন? যেদিন তুই আমার বউ হবি। তে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে পড়ল। একটু রইসই বলল, আপনি আমাকে কেন বিয়ে করতে চান? জুতো টানার জন্য। কি গাধার মতো কথা বলিস কেন? বিয়ে মানুষ কেন করে? তে বিরক্ত হলো। একটু থেমে বলল, ভালোই তো বাসেন না, বিয়ে কেন করবেন? ভালোবাসি কি বাসি না তা জানার জন্য হলেও তো আগে বউ হতে হবে। বিয়ের আর এক সপ্তাহ বাকি। তে তো মহা খুশি। তার এতদিনের আশাটা এবার পূর্ণ হবে। যাওয়ার আগে মন মতো শপিং করবে বলে জানিয়েছে। সুগা দ্বিমত করেনি। সবার জন্যই বিয়ের শপিং করার সিদ্ধান্ত নিল। সুগা দুজনকেই ডেকে মতামত জানলো। এই কথা জানানোর সাথে সাথে তে আর দেরি করলো না। ভাইয়া, এত মানুষের শপিং তো একদিনে হবে না, আগেই যেতে হবে, নইলে অনেক কিছু বাকি রয়ে যাবে। সুগা অসুস্থ, সে নিজে নিয়ে যেতে পারবে না। তাই ইয়োনোকে সাথে পাঠাতে চাইলো, কিন্তু জিমিন রাজি হলো না। এই সময় যদি সুগার কিছু প্রয়োজন হয় তখন কি হবে? তাই কিছু একটা ভেবে বলল, ইয়োনো ভাইকে যেতে হবে না, আমরা ফ্রেন্ডদের ডেকে নেব, কোনো সমস্যা হবে না। সুগা কিছু সময় চুপ করে থেকে টাকা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আচ্ছা। দুজনে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রেডি হতে গেল। তারপর সুগার গাড়ি করে রওনা দিল। শপিং মলে এসেই প্রথমে শাড়ির দোকানে ঢুকলো। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল জাঙ্কুক। তাকে দেখে তে অবাক হলেও জিমিন হলো না, কারণ সেই জানিয়েছে আসার কথা। জিমিন কেন জানি না এই লোকটাকে খারাপ মনে করতে পারে না, তবে মনে মনে ঠিক করেছে জাঙ্কুকের সাথে তেকে নিয়ে কথা বলবে, আর সুগার সাথে তার কি সমস্যা সেটাও বের করবে। অনেকদিন হলো জাঙ্কুকের সাথে তে দেখা হয়নি। এটা নিয়ে বেচারি খুব আফসোস করে। রাস্তাঘাটে চেয়ে চেয়ে দেখে কোথাও দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু পায় না। মাঝে মাঝে এই লোকটা হারিয়ে যায়। তে জিমিনকে গোতা মেরে বলল, এই লোক কি করে জানলো আমরা এখানে আসবো? জিমিন না জানার ভান করে বলল, আমি কি করে জানবো? হয়তো কেনাকাটা করতে এসেছে। সত্যি বলছিস? তাকে গিয়ে জিজ্ঞাসা কর, যা, বিরক্ত করিস না। বলেই জিমিন এগিয়ে সামনে গেল। জাঙ্কুক পায়ের উপরে পা তুলে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। জিমিনকে এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালো। পিছনের দিকে একবার উকি মেরে বলল, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাইয়া, আমরা গাড়ি করে এসেছি। ওহ, দুজনেই? আপাতত দুজনেই, কিন্তু একটু পরে আমাদের একটি বান্ধবী আর তে চাচতো ভাই আসবে। কে, মিঠু? তে পেছন থেকে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আপনি ওকে চেনেন? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে বলল, তোর 14 গোষ্ঠী ধরেই চিনি। তে বিড়বিড় করে বলল, আজের লোকের কাজই এইসব, আর তো কোনো কাজ নেই। জিমিন সে কথা না শুনে হেসে ফেলল। তাহলে বলুন তো, তের দাদার বাপের ভাইয়ের বউয়ের নাম কি? তে ভাবলো জাঙ্কুক থতমত খেয়ে যাবে, কিন্তু না, সে সাথে সাথেই বলল, জরিনা বেগম। জিমিন আবার তেকে জিজ্ঞাসা করলো, কি রে, ঠিক আছে? তে নাক থেকে চশমা টেনে তুলে
উপরে নিয়ে বলল, আমি তো জানি না। জাঙ্কুক হাসলো, সে জানে তে বলতে পারবে না, তাই আন্তাজে একটি বলে দিয়েছে। দোকানদার ডাক দিতেই এগিয়ে গিয়ে বসে বিয়ের বেনারসি দেখাতে বলল। দোকানদার বেশ সুন্দর সুন্দর শাড়ি বের করে দেখাচ্ছে, সেগুলো হাতে নেড়ে চেড়ে তে আর জিমি দেখছে। জাঙ্কুক কিছু একটা ভেবে তের পাশে বসলো। আমাদের বিয়ের শাড়িটাও নিয়ে নি, তোর বাড়ির লোক তো সহজে মানবে না, যদি পালাতে হয় শেষে কিনা শাড়ি কেনার সময় না পাই, এখনই নিয়ে রাখ। তে বিরক্ত হয়ে বলল, দুটোর একটাও করবো না। জাঙ্কুক থতমত গলায় জবাব দিল, বুঝেছি, বিয়েটা তুই আমার কাপড় চোপড় পরেই করবি, আমার সমস্যা নেই, আমি সবেতেই রাজি। বাজে কথা বলা বন্ধ করুন। আপনি এখানে কেন এসেছেন? শাড়ি কিনতে। কার শাড়ি? আমার। পরবেন? তে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনছে কিনা। না, সবাই যে যার কাজে ব্যস্ত। জিমিনও বেশ মনোযোগ দিয়ে শাড়ি দেখছে, এদিকে তার খেয়ালই নেই। আবারও ফিসফিস করে বলল, কি বলছেন এসব আজব। জাঙ্কুক হাসতে হাসতে বলল, শোন, আমাদের বিয়েতে তুই পাঞ্জাবি পায়জামা পরবি, আর আমি পরবো শাড়ি গহনা। তোর ভাইকে পরাবো বাচ্চাদের ফতুয়া। মানুষজন দলে দলে আসবে আমাদের বিয়ে দেখতে। আহ, কি চমৎকার হবে, ভাবতে পারছিস? তে হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে বলল, মাথা কি গেছে আপনার? হ্যাঁ, পাগল হয়ে গেছে। কার জন্য? তোর ভাইয়ের জন্য। আজব, আমাকে রেখে আমার ভাইয়ের জন্য কেন পাগল হবেন? জাঙ্কুক টিটকারি মেরে বলল, এইটুকুনি মেয়ে আবার আমায় পাগল বানাতে চায়। এইটুকুনি মেয়ের জন্য পাগল না হওয়া পর্যন্ত আপনাকে আমি বিয়ে করব না, মনে রাখবেন। জাঙ্কুক আর উত্তর করলো না। জিমিনের বিয়ের শাড়িটা সে নিজেই কিনে দিল। জিমিন প্রথমে রাজি হলো না, শেষ পর্যন্ত হতেই হয়েছে। জাঙ্কুক বেশ করুণ সুরে তাকে অনুরোধ করায় আর না করতে পারেনি। একটু পরে এসে হাজির হয়। যে হোক, সবকিছু কেনাকাটা শেষ হলে তাদের নিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকলো জাঙ্কুক। খাবার অর্ডার দেওয়ার পরপরই একটি কল আসায় তাড়াহুড়ো করে বিদায় নিয়ে বিল মিটিয়ে চলে গেল। তে আবারও অভিমান করে সেদিকে চেয়ে রইল। অবশেষে বিয়ের দিন ঘনিয়ে এলো, আর দুদিন পরেই বিয়ে। এমপির বিয়ে বলে কথা, লোকজনের অভাব নেই, অনেক লোকজন আত্মীয় স্বজন আসবে। কিন্তু বোগামদের পারিবারিক অবস্থা অতটা ভালো না হওয়ায় আর জায়গার স্বল্পতার কারণে বিয়েটা সুগাদের বাড়ি থেকেই হচ্ছে। আজ ইয়নমিনের হলুদ সন্ধ্যা। হাজারো ব্যস্ততার মাঝে ফোনটি হাতে নিল। দুই ভাই বোন তাকে পাগল বানিয়ে ছাড়বে। চোখ বন্ধ করলে বোনকে দেখতে পায়, আর চোখ খুললে ভাইকে। একটা তো আগে জীবনে এসে পাগল করেছে, আর এখন বোনটা এসে ডবল পাগল বানাচ্ছে। এত কিছু ভাবনা চিন্তার মাঝে সুগা ফোন করলো জাঙ্কুককে। জিমিনের বিয়ে জাঙ্কুক লুকিয়ে হলেও দেখতে চায়, তাই সেও গ্রামে এসেছে। জিমিন যদিও তাকে দাওয়াত দিয়েছে, কিন্তু সে চায় না কোনো ঝামেলা হোক। এখানে আসলে সারাদিন বাইরে থাকলেও রাতে তাদের বাসায় থাকে। একটা গহনা সেট হাতে ধরে উদাসীনভাবে বিছানার উপর বসেছিল। গহনাটি জিমিনের বিয়ের উপহার। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙলো। সুগার কল দেখে অবাক হলো, সাথে সাথে রিসিভ করলো। হ্যালো, মিনিয়ুঙ্গি বলছিলাম। জানি, পরেরটুকু বল, বোনের বিয়েতে আসবি না? জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো, সন্ধ্যের কণ্ঠে বলল, তুই কি উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি? সুগা বিরক্ত হয়ে বলল, আমাকে কি তোর মতো মনে হয়? হ্যাঁ, কেন? তোকে কি মাইয়া মানুষের মতো মনে করব? জাঙ্কুক, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর, আমি কিছু বলতে চাই। কে ধরে রেখেছে? তুই আর তোর বোন দুটোই এক নম্বরের ফাজিল। জানি, তারপর বল। সুগার কথা বাড়ালো না, বলল, শোন, জিমিনের বিয়েতে তুই আসতে পারিস, সমস্যা নেই, তবে মনে রাখবি আমার বোনের থেকে দূরে থাকবি। কথাটা বলেই সাথে সাথে ফোন রেখে দিল। সুগা কল রাখতেই জাঙ্কুক হাসলো, তারপর বিড়বিড় করে বলতে লাগলো, আরে বাহ, এ তো মিলনা চাইতেই জল। জিমিনকে শাড়ি পরিয়ে ফুলের গহনা দিয়ে সাজিয়ে তে নিজেও সাজতে বসলো। সুন্দর করে সেজেগুজে বাইরে যাবে এমন সময় জাঙ্কুকের কল আসলো। তে কিছু না ভেবেই ধরলো, কিরে এমপির বোন, ভুলেই তো গেছিস, ভাইয়ের বিয়ে দিচ্ছিস, জামাইকে ছাড়া লজ্জা করছে না? তে ভেবাচাকা খেয়ে বলল, শুনুন, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করবেন। এখন হলুদ পরানো হবে, পরে কথা বলবো। তুই শুধু ফোন কেটে দেখ, তোর ভাইয়ের আগে আমি বিয়ে করে নেব। অন্য কাউকে নয়, তোকেই। তে বিরক্ত নিয়ে বলল, আসুন তো, নিয়ে যান তো দেখি আমায়, আপনার কত সাহস। জাঙ্কুক মুচকে এসে বলল, ও আচ্ছা, মেহেंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे
जाएंगे तेरे सजना। তে সিরিয়াসলি নিল না, তাই বলল ঠিক আছে পাঞ্জাবি পরে আসবেন। জাঙ্কুক পকেট থেকে সিগারেট বের করে ভাব নিয়ে বলল, শোন, আমি পাঞ্জাবি পরে গেলে তোর ভাইকে রেখে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। নায়ক মানুষ বলে কথা, নায়ক নয়, ওটা খলনায়ক হবে। তে জিমিনকে নিয়ে এসে হলুদের স্টেজে বসালো। জিমিনকে অনেক সুন্দর লাগছে, সবাই অনেক প্রশংসা করছে। তে তাই দেখে বলল, বান্ধবী তোকে যে কি সুন্দর লাগছে, ইচ্ছে করছে আমিই বিয়ে করিনি। জিমিন মুচকি এসে বলল, সামনে তাকিয়ে বল কাকে বিয়ে করতে চাস। তে সাথে সাথে সামনে তাকালো, আর যা দেখলো তাতে চমকে উঠলো। জাঙ্কুক আসছে, তার চিরচেনা পোশাকে নয়, একদম অন্য লোকে। শরীরে সবুজ পাঞ্জাবি জড়ানো, মাথার চুলগুলো পরিপাটি করে রাখা, মুখে লেগে আছে তার সেই অমায়িক হাসি। তে মনে মনে বলল, ইস রে, এই লোকটার হাসি এত সুন্দর কেন। তে সব সময় তাকে টি শার্ট বা গেঞ্জির উপরে শার্টের বোতাম খুলে রাখা কাকের বাসার মতো চুল বানিয়ে রাখতে দেখেছে। আরেকটি জিনিস মিসিং, তার সেই প্রাণপ্রিয় সিগারেট। জিমিন তের রিয়াকশন দেখে মিটিমিটি হাসছে। তার মন বলছিল জাঙ্কুক আসবে, সত্যি তাই হলো। কিন্তু এমপি মশাই, জিমিনের ভাবনার মধ্যেই জাঙ্কুক এগিয়ে আসলো। যেহেতু বাড়িতে অনেক মেহমান, তাই সবাই কাজ নিয়ে ব্যস্ত, তাকে আলাদা করে কেউ খেয়াল করলো না। খেয়াল করলেই বা কি, তাকে চেনার উপায় নেই। সবে অনুষ্ঠান শুরু হওয়ায় তেমন মানুষজন এখনো আসেনি। জাঙ্কুক ভাইয়া, আপনি এসেছেন? আমার বোনের বিয়ে আর আমি আসবো না? জিমিন ভীষণ খুশি হলো, তাকে বসার জায়গা করে দিল। জাঙ্কুক সে পাশে না বসে তের পাশে গিয়ে বসলো। বেচারি এখনো তাকিয়ে আছে। এই লোকের এত ভালো ব্যবহার তার ঠিক হজম হচ্ছে না। জাঙ্কুক মুচকি এসে ফিসফিস করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? লজ্জা লাগছে না আমার? তে মুখ ভেঙচি দিয়ে চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে বলল, আমার বইই গেছে আপনার দিকে তাকিয়ে দেখতে। বেশ, এখন তিনকুল পরে ফুদে তো আমায়। তে অবাক হয়ে বলল, কেন? জাঙ্কুক মাথা চুলকে বলল, আশেপাশে তাকিয়ে দেখ, সবাই কিভাবে তাকিয়ে নজর দিচ্ছে। মাইয়া মানুষের নজর থেকে বাঁচতে তিনকুল পরে ফু দিবি। চার চোখ লাগিয়েও যদি চোখে কম দেখিস তাহলে কেমনে হয়? সুগাকে আসতে দেখে তে আর কিছু না বলে উঠে দাঁড়ালো। জিমিনের অন্য পাশে গিয়ে বসলো। সুগার হলুদ নিয়ে তেমন মাতামাতি নেই, তবুও সবাই জোর করাতে রাজি হয়েছে। তার জন্য অন্য পাশে স্টেজ সাজানো হয়েছে। সেখানে গিয়ে বসতেই জাঙ্কুক আসছে বলে সেদিকে চলে গেল। তে ভয়ে ভয়ে সেদিকেই তাকিয়ে রইল। হুট করে গিয়ে সুগার পাশে বসে দুহাত ভর্তি হলুদ নিয়ে মুখে লাগিয়ে দিল। সুগা বিরক্তি নিয়ে তাকালে দেখলো জাঙ্কুক হাসছে। সে জানতো জাঙ্কুক আসবে, তবুও বলল, সত্যি তুই এসেছিস? কেন, তুই কি আমায় মিথ্যে দাওয়াত দিয়েছিলি? না, সুগার ছোট্ট জবাব। এবার জাঙ্কুক একটু গম্ভীর নিয়ে বলল, শোন, বোন দূরে থাকুক বা কাছে, বোন তো বোনই হয়। তাকে আমি ভালোবাসি, কখনো না দেখেই ভালোবেসেছি, তাকে কখনো বলা হয়নি। তবে তোকে বলে রাখলাম, মনে রাখবি, তাকে কষ্ট দিলে জীবন জাঙ্কুক তোকে ছাড়বে না। সুগা মুচকি এসে বলল, যাকে এখন আর সহ্য করতে পারছিস না তার সাথে বোনের বিয়ে দিচ্ছিস, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। মুখের কথা আর মনের কথা এক নয়। কথাটি জাঙ্কুক মনে মনেই বলল, মুখে প্রকাশ করলো না। মানুষজন এগিয়ে আসায় উঠে দাঁড়িয়ে বলল, কাল আবার আসবো, আসছি। সুগা তাকিয়ে রইল। তার মন বলছে জাঙ্কুক উপরে অন্যরকম দেখাচ্ছে, তবে তার ভিতরে আগের মতোই আছে। না, এবার কিছু একটা সে করেই ছাড়বে, সত্যিটা বের করতেই হবে। যাওয়ার আগে আরেকবার জিমিনের কাছে গেল দেখা করতে। জিমিনের থেকে বিদায় নিয়ে যেতে যেতে তেকে মেসেজ করলো, তুইও শাড়ি পরেছিস, আমিও পাঞ্জাবি পরে এসেছি, যাবি নাকি কাজী অফিসে? তের ফোন হাতেই ছিল। জাঙ্কুকের মেসেজ আসতেই সাথে সাথেই দেখলো, তবে কিছু না লিখে ডিলিট করে রেখে দিল। সুগা দূরে বসে জিমিনের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। কিছু সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। না, এখন আর এখানে থাকা যাবে না। খুব সুন্দরভাবেই হলুদের অনুষ্ঠানটি শেষ হলো। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে হইচই আর মানুষের সমাগম। সুগা আশ্চর্য না হয়ে পারল না। তার নিজের বাড়িতেই তার জন্য গেট ধরা হয়েছে, কি আজব ব্যাপার। আর তার গেটের ওপারে তার বোন দাঁড়িয়ে। সব জায়গায় যখন নিজেরা নিজেরা, তাই আর বাকবিতণ্ড করে লাভ কি? সুগা কোনো বাকবিতণ্ড ছাড়াই সবার দাবি মেনে নিল। খুব সুন্দর মতোই বিয়ের অনুষ্ঠান শুরু হলো। কাজী জিমিনকে কবুল বলতে বললে ও একবার সবাইকে দেখে নিল। সবাই আছে, তারপরও যেন ওর কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আশেপাশে চোখ ঘোরাতেই
চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে, তার দিকেই তাকিয়ে আছে। সেও ইশারা করলো। জিমিনের মনে হলো এইবার মনে হয় তার সমস্ত আপন লোক তার কাছেই আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি কবুল বলে ফেললো। বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। বিয়ে শেষ হতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ছবি তোলে ব্যস্ত হয়ে পড়লো। কাপড় ছবি, গ্রুপ ছবি। তে আর ওর বান্ধবীরা ছবি তোলার নাম করে জুতা চুরির প্ল্যান করলো। ছবি তুলতে গিয়ে তারা সুগার জুতা চুরি করে নিয়ে পালালো। তে জুতা নিয়ে দৌড়ে আসার সময় কারোর সাথে ধাক্কা খেলো। চোখ মুখ কুচকে বলল, কে রে? তোর ভাইয়ের দুলা ভাই। তে সাথে সাথে চোখ খুলে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বলল, আজও আপনি এসেছেন? সেই কথায় উত্তর না দিয়ে জাঙ্কুক বলল, জুতা চুরি করে টাকা নিবি? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই জাঙ্কুক বলল, বেশ ভালো বুদ্ধি তো। তবে আমার বেলায় তোর বোনদের বলে দিস জুতা চুরি করেও লাভ নেই। আমি আরেকটা জুতা কিনে নেব, তবু টাকা দেব না। খাটাস লোক একটা। তোরই তো। তে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। সুগার জুতা নিয়ে মিচিমিচি কিছু তর্ক করার চেষ্টা করলো। সবাই বেশ হাসি তামাশায় মেতে উঠলো। জাঙ্কুক চলে যাওয়ার আগে জিমিনের হাতে গহনার সেট ধরিয়ে দিল। জিমিন সুগার দিকে তাকাতেই সে নিতে ইশারা করলো। এভাবেই সুন্দর মতো ইয়নমিনের বিয়েটা সম্পূর্ণ হলো। জাঙ্কুক বাসায় ফিরে আবারও সিগারেট নিয়ে বসলো। তার মন বলছে সে মস্ত বড় একটি অপরাধ করে ফেলেছে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। সে চেয়েছিল তে তার প্রেমে পড়ুক, কষ্ট পাক। এখন যখন মেয়েটা সত্যি সত্যি তার প্রেমে পড়েছে, তখন আর চাচ্ছে না সে কষ্ট পাক। নিজের মন মস্তিষ্কের সাথে লড়াই করছে। সে তো তেকে পটাতে চেয়েছিল, সুগাকে কষ্ট দিতে। তাহলে এখন কেন এত ভাবছে? জিমিনের জন্য? না, আসল কারণ হচ্ছে সে যে কারণে এতদিন সুগাকে ভুল বুঝে এসেছে সে কাজ সুগা করেনি। তের মায়াবী চেহারা মুখের সামনে ভেসে আসতেই মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। নিজে নিজে শুধালো, তুই কি তেকে ভালোবাসিস? মুখে মুখে বলল না, কিন্তু মন বলছে অন্য কিছু। স্বীকার করতে চাইলো না। গায়ে জড়ানো পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারলো। হাত দুটো দিয়ে চুল টানতে শুরু করলো। মুহূর্তেই পরিপাটি চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেল। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো তের থেকে মাপ চাইবে। তে সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে গা এলিয়ে দিতে ঘুম এসে হানা দিল, কিন্তু তা স্থায়ী হওয়ার আগে ফোনের রিংটনে উধাও হয়ে গেল। বিরক্ত নিয়ে ফোন হাতে নিয়ে দেখলো জাঙ্কুক। কানে ধরে বলল, এত রাতে কিছু বলবেন? জাঙ্কুক যা সাজিয়েছিল সব গুলিয়ে ফেললো। বলল, কি করছিস? কাবাডি খেলছি। খেলবেন? এত রাতে কেউ কাবাডি খেলে? খেলে না তো তাহলে বলছেন কেন? জাঙ্কুক একটু চুপ থেকে বলল, ভালো লাগছে না, তোকে আমি আর বিরক্ত করব না। তে একটু অবাক হলো। সাধারণত জাঙ্কুক তাকে খারাপ লাগা কখনো শেয়ার করে না, কিন্তু আজকে হঠাৎ কেন? কি হয়েছে? মন খারাপ? আমি তখন রিপ্লাই করিনি জন্য? আসলে তখন অনেক মানুষ ছিল তো তাই। না, সেজন্য নয়, তোকে কিছু বলতে চাই। এভাবে কথা কেন বলছেন? জাঙ্কুক দম নিল। শোন, অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। তোর কণ্ঠ একদিন না শুনলে পাগল পাগল লাগে। আমার অগোছালো জীবনে তোর মতো একটি গোছালো কাউকে বড্ড প্রয়োজন। দূর থেকে তোকে জ্বালিয়ে শান্তি পাচ্ছি না। তোকে পার্মানেন্টলি জ্বালানোর সুযোগ চাই দিবি? তের গলা শুকিয়ে গেছে। কোনো উত্তর করতে পারলো না। চট করে ফোন কেটে দিল। হুট করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। জাঙ্কুক ফ্লোরে বসে পড়ল। সে পারেনি তেকে কষ্ট দিতে। এত ভালো মেয়েকে কষ্ট দেয়া যায়, কিন্তু তার পরিবার এই নরকে সে তেকে আনবে না। তাকে নিয়ে দূরে থাকবে। সিগারেটের টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে গান ধরলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে খেয়াল রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একাবার। জিওন জ্যাকসন সবাই বাড়ি ফিরেছে। জাঙ্কুকের ঘর থেকে গুনগুন শব্দ শুনে এগিয়ে আসলো, কিন্তু দরজা অব্দি যাওয়ার আগে কেউ এসে সামনে দাঁড়ালো। ফুপি, তুমি ঘুমাওনি? না,
ঘুম আসছিল না। জাঙ্কু কখন এসেছে? ছেলে সংসারের উপর এত উদাসীন হলে চলে? দুদিন ধরে বাসায় এসেছে তাও জানিস না? খবর দিলে তো পাবো। এখন সর, ওর সাথে আমার কথা আছে। শোন, তোর মা অসুস্থ, আমার শরীরটাও ভালো নেই। এত রাতে চিৎকার চেঁচামেচি করে আরো সবার টেনশন বাড়াস না। জ্যাকসন জাঙ্কুকে দরজার রুমের দিকে একবার তাকিয়ে চলে গেল। যিশু কিছু একটা ভেবে দরজায় টোকা দিল। দরজা খোলা। যিশু ভিতরে গিয়ে দেখলো জাঙ্কুক নিচে বসে আছে, কিছু না বলে তার পাশে বসলো। জাঙ্কুক কিছু বললো না দেখে সেই বলল, তুই কি সত্যি মেয়েটাকে ভালোবাসিস দাদু ভাই? জাঙ্কুক উত্তর না দিয়ে চুপ করে রইল। যিশু আবার বলল, তোর বাবা তার কথা জেনে গেছে, হয় তাকে অতি দ্রুত বিয়ে করবি, নইলে সবকিছু তাড়াতাড়ি শেষ করবি। তের কথা জানলেও জিমিনের কথা কিন্তু তোর বাবা এখনো জানে না, আর যেন কোনোদিন জানতেও না পারে সেই ব্যবস্থা তুই করবি। সো বাটারফ্লাই গল্পের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর পরবর্তী পর্বগুলো দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।